হ্যালো বন্ধুরা, গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে যার বিন্দু মাত্র মিল নেই। অনুগ্রহপূর্বক সম্পূর্ণ গল্পটা না দেখে কেউ কেটে যাবেন না, তাহলে গল্পের কিছুই বুঝতে পারবেন না। তুফান বছরে একবার আসে, আর যখন আসে সবাই ফাঁসে, পুলিশও বাদ যায় না। সোফায় বসে মিঠুনের তুল কালাম সিনেমা দেখছিলাম, তখনই কে যেন পিছন থেকে কানটা টেনে ধরলো। আমি পেছনে না তাকিয়ে বললাম, কোন শালারে? পেছন থেকে কান ছেড়ে দিয়ে সামনে আস্তে আস্তে আমার বন্ধু সিয়াম বলল, বলেছি না আমার কোনো বোন নেই, তাহলে বারবার শালা কস কেন? শালা হলো মহাব্বতের ডাক, তাই যে কাউকে শালা ডাকা যায়। দেখলেন তো, আপনাদেরকে পরিচয় দিতেই ভুলে গেছি। আপনাদের সাথে আমি আছি, আমি ঈশান আহমেদ অনিক, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র। বাবা মা আর আমি এই নিয়ে আমাদের পরিবার। বাবার একটা ছোটো ব্যবসা আছে, আর মা গৃহিণী। এতক্ষণ যার সাথে কথা বলছি সেটা আমার চুতিয়া ফ্রেন্ড সিয়াম। সব গল্পের মতো এই গল্পেও আমাদের সাথে থাকছে। কিরে, কি এত বকবক করছিস? আর কলেজে নাকি এখানে বসে সিনেমা দেখছিস? কি সিনেমা? ও, তুল কালাম। হ্যাঁ, কিন্তু এটা তো পুরনো সিনেমা। হলেও আমার ভালো লাগে। কথা বাদ দিয়ে যা, গিয়ে রেডি হয়ে আয়। তুই বস, আমি আসছি বলেই রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সিএমের সাথে কলেজে চলে আসলাম। এসে দেখলাম আমাদের সবগুলো ফ্রেন্ড তপু, মাসুম, আলামিন আর মেহেদি বসে কথা বলছে। আমি আর সিয়াম গিয়ে ওদের সাথে যোগ দিলাম। তখন আলামিন বলল, কিরে, এতক্ষণে তোদের আসার সময় হলো? আমি ওকে না আনতে গেলেও ও হয়তো আসতো না। সিয়াম আমাকে উদ্দেশ্য করে বলল কথাটা। কিরে, আজ না আমাদের এবারে ট্যুর নিয়ে মিটিংয়ে বসার কথা? ও, ভুলে গিয়েছিলাম, বলে রাখা ভালো। ছোটোবেলা থেকে আমরা পুরান জিনিস নিয়ে একটু বেশি আগ্রহ। আমার বন্ধুগুলো হয়েছে তেমন, কথায় আসে না, যে যেমন তার সাথে ঠিক তেমন লোকের মিল হয়। আমরা স্কুল লাইফ থেকে সবাই একসাথে আছি, আর প্রতি বছর একবার করে ট্যুরে যাওয়াটা আমাদের একটা অভ্যাস বলতে পারেন। তাই এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। যেখানেই যাই না কেন, আমরা একটু পুরনো ঐতিহাসিক জায়গায় যাওয়ার চেষ্টা করি। এবারও তেমন কয়েকটা পুরনো জায়গার কথা নিয়ে কিছুক্ষণ মিটিং চললো। তারপর সবশেষে ঠিক হলো গন্তব্য কানাইপুর পোড়াবাড়ি। শুনেছি জায়গাটা নাকি অনেক পুরনো, যেখানে লুকিয়ে আছেন নানান ধরনের রহস্যের বেড়াজাল। জায়গা তো ঠিক হলো, কিন্তু কবে যাওয়া যায় বলতো? মাসের মাঝে দৌড়াদৌড়ি না করলে শুরুতে গেলেই বোধহয় ভালো হয়। সেটাই সবচেয়ে ভালো হবে। তারপর ঠিক হলো সামনের মাসের 1 তারিখ যাওয়া হচ্ছে। বেশ কয়েকটা দিন সেখানে থাকবো। কথা বলতে বলতে ঘন্টা পড়ে গেল। তে আর সেখানে না বসে আমরা সবাই মিলে ক্লাসে চলে আসলাম। একে একে 4টা ক্লাস শেষ করে বের হলাম। বেরিয়ে গিয়ে সবাই একটা জায়গায় বসলাম। আলোচনাটা আরও কিছুক্ষণ চললো। আরে ভাই, সব তো ঠিকই হয়ে গেল, তারপর আবার এত তর্ক বিতর্ক কিসের বুঝি না। সব ঠিক, যা, যে যার মতো বাসায় যা। সবাই বাসায় চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। দুপুর হয়ে গেছে, তাই আর দেরি না করে গোসল করে নিলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর সাদা শাড়ি, সাদা ব্লাউজ, ধরতে গেলে সবই সাদা পরে আছে এমন একটা মেয়ে আমাকে ডেকে বলছে, খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। মেয়েটার চেহারাটা এত সুন্দর মনে হয় না, এর আগে কখনো দেখছি। কথাগুলো বলে মেয়েটা কেমন মিলিয়ে যেতে লাগলো। আমি তখন বললাম, কে তুমি? কে তুমি? কোথায় যাচ্ছ? বলে চিৎকার দিয়ে উঠলাম। তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? তখন মা আমার রুমে আসলো। কি রে বাবা, কি হয়েছে তোর? কোনো দুঃস্বপ্ন দেখলি? আমি মাথা নাড়িয়ে হেসেযোগ উত্তর দিলাম। তখন মা আমাকে 1 গ্লাস পানি এনে দিল। আমি ডক ডক করে সবটুকু পানি খেয়ে নিলাম। মা চলে গেল। আমি সেখানে কিছুক্ষণ বসে রইলাম। তারপর উঠে বাইরে গেলাম আমাদের আড্ডার জায়গায়। যেতেই দেখলাম হারামিগুলো সব আড্ডা দিচ্ছে। আমি গিয়ে ওদের কাছে বসলাম, পড়লাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এর মাঝে কলেজের ক্লাস, আড্ডা আর ঘোরাফেরার মধ্যে দিয়ে কেটে গেল বেশ কয়েকটা দিন।
আর আমাদের যাবার দিনও চলে আসলো। কাল সকালে আমরা রওনা দেব, তাই রাতেই বেগ গুছিয়ে রাখলাম। বেশ কয়েকটা দিন সেখানে থাকবো, আর সাথে ক্যামেরাটাও নিতে বললাম না। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। দেখি সবাই সেখানে উপস্থিত। তারপর আমাদের বাসটা খুঁজে উঠে পড়লাম। একটু পর বাস চলতে লাগলো। আমি জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছি। বাসের সাথে কেমন সব জানি দৌড়াচ্ছে। এক মনে তাকিয়ে থাকা মনে পড়ল সেই স্বপ্নের কথাটা। আমার সাথে তোমার খুব শীঘ্রই দেখা হচ্ছে। কথাগুলো মাথা থেকে যেন যেতেই চাচ্ছে না। না, আর যাবেই বা কী করে, কারণ একই স্বপ্ন আমি প্রতিটা দিন দেখছি। এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানি না, কিন্তু আমার সাথে যে কিছু একটা গড়তে চলেছে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আর যাই হোক, যা হবে দেখা যাবে। ভাবনার অবসান ঘটল সিয়ামের ডাকে। কিরে মামা, কি এত ভাবছিস? কই কিছু না তো। আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে পড়ল। বাস থেকে নেমে সেখানকার কিছু লোকদের কাছে জিজ্ঞেস করলাম যে এখানে পুরা বাড়িটা কোন দিকে। কথাটা শুনে সবাই যেন কেমন করে আমাদের দিকে তাকাচ্ছিল। এক পর্যায়ে সবাইকে জিজ্ঞাসা করতে করতে যখন হয়রান, তখন একটা আমাদের সমবয়সী লোক আমাদের পুরা বাড়িতে নিয়ে আসতে রাজি হলো। সে বলল, আপনারা আমার সাথে আসুন। বলি লোকটা চলতে শুরু করলো। আমরা সবাই তার পিছনে যেতে লাগলাম। যেতে যেতে এক পর্যায়ে আমরা একটা বিশাল বড় দোতলা বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটার দিকে তাকিয়ে দেখি বাড়িটা দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো। লোকটা আমাদের বাড়ির সদর দরজার সামনে এনে বলল, এখানে আসলেন ভালো কথা, কিন্তু একটু সাবধানে থাকবেন। কেন? সেটা না হয় থাকলেই বুঝতে পারবেন। আচ্ছা, আসার পর থেকে যার কাছে এখানকার ঠিকানা জানতে চাইছি কেউ বলতে চাচ্ছে না। কেন বলুন তো? সেটারও অনেক কারণ আছে। আচ্ছা ভাই, আমি তাহলে আসি। কথাগুলো বলে লোকটা যে পথে এসেছিল সে পথে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। এখনকার মানুষগুলো কেমন অদ্ভুত। এখানে দাঁড়িয়ে না থেকে চল, ভেতরে চল। তারপর দরজা ঠেলে আমরা সবাই জেনে ভিতরে ঢুকবো। তখন কতগুলো বাদুড় বেরিয়ে আসলো। বাদুড়ের চিৎকারে বয়ে তপু মাসুমের কোলে উঠে গেল। তাই দেখে আমরা সবাই হাসতে হাসতে শেষ। তখন তপু নিজেকে স্বাভাবিক করে বলল, আমি তো একটু মজা করছিলাম। হয়েছে ভাই তো ঢপ মারা। তুই কি বলতে চাচ্ছি? আমি ভয় পেয়েছি। না, ও তা বলতে যাবে কেন? তুমি তো বীর পালোয়ান, তুমি আবার কখনো ভয় পাও নাকি? এইবার তো ভিতরে চল। তারপর সবাই মিলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে মনে হলো অনেক দিন এখানে কেউ থাকে না। তাই তো সব জায়গাতে এত ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই মিলে পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি পরে এসে সব এক জায়গায় দাঁড়ালাম। তারপর ঠিক করলাম ঘোরাঘুরি তো অনেক করা যাবে, তাই এখন থাকার জায়গাটা ঠিক করতে হবে। সবাই মিলে ঠিক করলাম উপরে যাওয়ার সময় সিঁড়ির ঠিক পাশের রুমটায় আমরা থাকবো। তারপর রুমটা পরিষ্কার করতে লাগলাম। পরিষ্কার করতে করতে বিকেল হয়ে গেল। তখন মেহেদি গেল খাবার আনতে। পরিষ্কার করতে গিয়ে হাতে পায়ে অনেক ময়লা জমে গেছে, তাই ফ্রেশ হওয়ার জায়গাটা খুঁজতে লাগলাম। তখন বাড়ির পেছন থেকে মাসুম ডাকতে লাগলো, অনেক, তপু, আলমিন, সিয়াম, কোথায় তোরা? বাড়ির পেছনের দিকটাতে আয়। আমরা সবাই দৌড়ে বাড়ির পেছনে গেলাম। গিয়ে যাতে দেখলাম তা দেখে তো আমরা সবাই পুরাই অবাক। আসলে বাড়ির পেছনে এত সুন্দর একটা গাটলা বাঁধানো পুকুর, যেটা মনে হয় না আগে কখনো দেখেছি। সবাই মিলে সেখানে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে রইলাম। একটু পর মেহেদি ডাকতে লাগলো, কি রে, তোরা সবাই কোথায় গেলি? অনেক, মাসুম, তপু, সিয়াম, আলামিন কই তোরা? মেহেদি, তুই বাড়ির পেছনের দিকটা একবার আয়। আমার কথা মতো মেহেদি একটু পর আসলো, হয়তো পায়ে অবাক। তারপর ও ফ্রেশ হতে আমরা সবাই ভিতরে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। থাকার জন্য কাঠ যেটা ছিল তো ভাঙা, তাই আমরা ফ্লোরে বিছানা করছি। সেখানে রেস্ট নিতে লাগলাম। হ্যাঁ রে, এভাবে বিশ্রাম নিলে রাতে কি পেট ভরবে? তা তো ভাবিনি। তপু, মাসুম আর আলামিন, যা গিয়ে বাজার করে নিয়ে আয়। ওকে বস, যাচ্ছি। ওরা চলে গেল। আমরা রান্নার জায়গা ঠিক করতে লাগলাম। সব ঠিকঠাক করে আমরা তিনজন বসে আছি, কিন্তু ওদের আসার কোনো নাম গন্ধ নেই। 3টা আসলো একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে।
কী রে, এতক্ষণ কোথা ছিলি? আরে বাজারটায় অনেক দূর আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল, মেয়েগুলো দেখতে গিয়ে দেরি হয়ে গেল। শালা লুচ্চা, তোর এত বদ অভ্যাস গেল না, তাই না? এতে আবার লুচ্চামের কি হলো বুঝলাম না। কথা বলা শেষ হলে সবাই মিলে হাতে হাতে কাজ কর, যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়। সবাই হাতে হাতে সাহায্য করে রান্না করতে গিয়ে 9টা বেজে গেল। তারপর সবাই ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। খাবার খাওয়া শেষ করে সবাই কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে প্রায় 11টা বেজে গেল। তখন মেহেদি বলল, সারা রাত গল্প করলে ঘুমাবি কখন? তখন আমরা সবাই শুয়ে পড়লাম। চারদিকে সুংসাং নীরবতা, ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে বেশি আসছে শিয়ালের আর্তনাদ। এখানকার মানুষগুলোর মতো পরিবেশটাও বেশ অদ্ভুত। অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কখনো এমন তারা জায়গায় আগে যায়নি। বেশ কিছুক্ষণের মধ্যে সবাই ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার চোখে ঘুম নেই। তাই আমি বিছানার এপাশ ওপাশ করতে লাগলাম। হঠাৎ করে কিছু একটা আওয়াজ পেলাম। ভাবলাম মনের ভুল, তাই আবার ঘুমানোর চেষ্টা করলাম। তখন আবারও শব্দ আসলো। এবার ভালো করে খেয়াল করে শুনতে লাগলাম। না, এটা আমার মনের ভুল না। কিছুক্ষণ শুনতে লাগলাম। এবার আওয়াজটা বেশ গাঢ় হতে লাগলো, আর সাথে নুপুরের শব্দ বেশি আসতে লাগলো। তখন আমার একটু বয়ে বয়ে লাগতে শুরু করলো। আমার পাশে সিয়াম শোয়া ছিল। আমি ওকে ডাকলাম, সিয়াম, এই সিয়াম, শুনছিস? সিয়াম ঘুম ঘুম চোখে বলতে লাগলো, কিরে, কি হয়েছে? একটু ঘুমাতে দিবি না নাকি? আমি যেন কিছু শব্দ শুনলাম। কিসের আবার? রাতে তো কত কিছুরই শব্দ হয়, তুইও তেমন কিছু একটা শুনছিস? না রে, আমি একটু অন্যরকম শব্দ শুনলাম। বাঁচি না বকে ঘুমা, আর আমাকেও ঘুমাতে দে। বলে সিয়াম ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর শব্দটা আবার আসতে লাগলো। মনে হচ্ছে দোতলায় কেউ হাঁটাহাঁটি করছে। না হলে এত জোরালো আওয়াজ আসার কথা নয়। নানা ধরনের ভয়, ভীতি আর চিন্তা নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি অন্ধকার। হে কি, আমি অন্ধ হয়ে গেলাম নাকি? তারপর অনেকক্ষণ হাতাহাতি করার পর কিছু একটা মাথার উপর থেকে সরিয়ে খেয়াল করলাম আমার লুঙ্গি মাথায় ডেকে গেছিলো, তাই এতক্ষণ মাথা খুঁজে পাচ্ছিলাম না। এরপর লুঙ্গি ঠিক করে বসে এক একটার অবস্থা দেখে আমি তো হাসতে হাসতে শেষ। মেহেদির লুঙ্গি মাথায় উঠে গেছে, তপুর লুঙ্গি খুলে গলার মালার মতো হয়ে গেছে, আর মাসুম, সিয়াম আর আলামিন, ওদের কথা কী বলবো, ওদের লুঙ্গিগুলো খুলে পায়ের গোড়ায় পড়ে আছে। এইসব দেখে আমি কিছু পেটে হাত দিয়ে হাসতে লাগলাম। এরপর ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে ওদের কিছু ছবি তুলে রাখলাম। এরপর হাসতে হাসতে সবাইকে ডেকে তুললাম। ওরা উঠে সবাই সবার অবস্থা থেকে তাড়াতাড়ি করে লুঙ্গি ঠিক করতে লাগলো। আমার তো হাসি থামছে না। সবাই মিলে কিছুক্ষণ হাসলাম। তারপর আমি ওদের রাতের সব ঘটনা খুলে বললাম, কিন্তু ওরা কেউ বিশ্বাস করলো না। ওটা তোর মনের ভুল। হবে হয়তো, তাই আর না ভেবে আমরা সকাল খাবার খেয়ে গ্রামটা দেখতে বেরোলাম। অনেকক্ষণ ঘুরলাম আর ফটো শ্যুট করলাম। দুপুরের খাবারটা বাইরে খেলাম। ঘুরে ফিরে আস্তে আস্তে বিকেল হয়ে গেল। আগের দিনের মতো সবাই মিলে রান্না বান্না করলাম। রান্না করে রেখে ঠিক করলাম চা খেতে যাবো। তাই সব কিছু গুছিয়ে বেরিয়ে গেলাম টং দোকানে। উদ্দেশ্য সেখানে গিয়ে চায়ের অর্ডার করলাম, আর আমরা বসে গল্প করতে লাগলাম। এরই মাঝে দোকানদার এসে চা দিয়ে গেল। চা খাচ্ছিলাম আর আমার নানান ধরনের কথা বলছিলাম। খেয়াল করে দেখলাম 8টা বেজে গেছে। তাই আমি সবাইকে বললাম এবার যাওয়া দরকার। চায়ের বিলটা দিয়ে ফিরে আসলাম পুরা বাড়িতে। এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ রেস্ট নিতে লাগলাম। তখন সবাই সারাদিন কী কী করলো বলতে লাগলো। আমি ভাবছি অন্য কথা, বাড়িটা কেমন গা জমজমে ব্যাপার আছে। দিনের বেলায় কিছু বোঝা যায় না, কিন্তু রাত হলে বেশ বোঝা যায়। আমাকে গভীরভাবে চিন্তা করতে দেখে সিয়াম বলল, কে, আমরা এত কথা বলছি আর তুই চুপ করে আছিস কেন? বলতো কি হয়েছে তোর? না কিছু না, কথাটা কাটাতে বললাম। কথা না বলে ঘুমিয়ে পড়ে। সবাই শুয়ে পড়লো। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়লো। একটু পর কালকের মতো আজও আবার সেই নুপুরের আওয়াজ আসতে লাগলো। একবার এদিক যায় তো আরেকবার ওদিক। সারা রাত আর এই শব্দে ঘুম হলো না। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, ওরা কেউ শুনতে পাচ্ছে না, শুধু আমি শুনছি। বিষয়টা কেমন বেশ করে বাবাচ্ছে। সব জন কেমন তালগুল পাকিয়ে যাচ্ছে। কি এমন আছে এই বাড়িতে আমাকে জানতেই হবে। সেদিন রাতে কোনোরকম ঘুমিয়ে পড়লাম।
পরদিন খুব সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। ওরা সবাই ওঠার আগে তারপর হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালো সেই টংটার দোকানে। দোকানদার মাত্র দোকান করলো, কেউ এখন এসে সারতে পারেনি। তখন দোকানদার বলল, মামা আপনারে কি চা দিমু? তা দিতেই পারো, কিন্তু আমার যে কিছু জানার ছিল। কি জানতে চান কন? আমি ওই পুরা বাড়ির সম্পর্কে জানতে চাই। দোকানদার আমার কথা শুনে ঠায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো মামা, কিছু বলছো না যে? হঠাৎ ওই বাড়ি সম্পর্কে জানতে চাইতেছেন কেন? কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু হয়নি, তবে জানার প্রবল আগ্রহ আছে। আমরা তো তেমন বলতে পারবো না, তবে এলাকার এক বৃদ্ধ প্রবীণ খুড়ো, সে এই সম্পর্কে ভালো বলতে পারবে। সে কোথা থেকে বলতে পারবে? সোজা গিয়ে ডানে একটা মোড় আছে, ওইখানে গিয়ে প্রবীণ খুড়োর নাম জিজ্ঞেস করলে যে কেউ বলে দেবে। আমি চাটা শেষ করে বিলটা দিয়ে বললাম, আসি মামা, পরে দেখা হবে বলে চলে আসলাম দোকানদারের দেখানো পথে। কষতে কষতে গিয়ে পৌঁছালাম প্রবীণ খুড়োর বাড়িতে। দেখলাম একজন বৃদ্ধ বয়সী লোক একটা টুল পেতে বাড়ির উঠানে বসে আছে। তখন আমি গিয়ে ওনাকে সালাম দিলাম। উনি সালামের উত্তর নিল। কে বাবা তুমি? চাচা, আপনি আমাকে চিনবেন না, আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে কিছু জানার জন্য। পুটির মা, বাড়িতে মেহমান আইছে, চা নাস্তা দিয়ে যাও। বলো বাবা, কি তুমি জানতে চাও? আমি আপনাদের এলাকায় পুরা বাড়ির সম্পর্কে জানতে চাই। আমার কথা শুনে দোকানদারের মতো প্রবীণ খুড়ো আমার দিকে তাকিয়ে রইল। কি হলো চাচা, কোনো সমস্যা? তাহলে বলতে হবে না, বলে যেই না আমি উঠতে আসবো তখনই প্রবীণ খুড়ো বলল, আরে বসো বসো, কই যাও? এ আর এমন কি কথা? অনেকে এই বাড়ি সম্পর্কে জানতে চাই। আমি ছোটবেলা থেকে ওই বাড়িটা দেখছি। এখন তো নাম হয়েছে পোড়া বাড়ি, কিন্তু বাবার মুখে শুনেছি এই বাড়ির নাম ছিল রাজমহল। কোনো এক রাজার বাড়ি ছিল নাকি এই বাড়ি। খুব জাঁকজমক ছিল তখনকার সময়। এর মাঝে একটা মহিলা এসে চা নাস্তা দিয়ে গেল। রাজা ছিল প্রজার সুলভ। রাজার এই সুখ শান্তি দেখতে পারছিল না তার ওই ছোট ভাই। রাজার ছোট ভাইয়ের এই সম্পত্তির উপরে ছিল খুব লোভ। রাজার ছোট ভাই কলে কৌশলে রাজার কাছ থেকে রাজবাড়ি আর সকল সম্পত্তি হাতিয়ে নেয় এবং সেই রাতে তাদের সবাইকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলে। পরের দিন যখন সবাই জানতে পারে বিষয়টা, তখন লোকজন চড়াও হয়ে রাজার ছোট ভাইকে আক্রমণ করে এবং লোকের মার খেয়ে ঘটনাস্থলেই মারা যায় রাজার ভাই। আর সেই থেকে ওই বাড়িতে আর কেউ থাকে না। তারপর থেকেই ওই বাড়ির নাম হয়েছে পোড়া বাড়ি। বাড়িটার আনুমানিক 1.5 থেকে 200 বছরের পুরনো। কি হলো বাবা, তুমি চা নাস্তা নিচ্ছ না যে? আমি চায়ের কাপটা হাতে নিলাম। একটা চুমুক দিতে প্রবীণ খুড়ো বলল, কি হলো, তুমি এত কি ভাবছো? না, তেমন কিছু না। আরে হ্যাঁ, এখন আর ওইদিকে তেমন কেউ যায় না। কেন? শুনেছি রাতে নাকি বাড়িটাতে কারো হাঁটার শব্দ পাওয়া যায়। জিন ভূত কিছু একটা হবে হয়তো, তাই আর দিনের বেলাও কেউ আর ওই দিকে যায় না। তুমি এত কিছু জানতে চাচ্ছ কেন বলো তো? আসলে আমার কয়েকজন বন্ধুরা মিলে ওই বাড়িটাতে ঘুরতে এসেছি। খুঁজে আর জায়গা ফেলে না। যাই হোক, সাবধানে থেকো। দিনকাল তো আর ভালো না, বলা তো যায় না কখন কি হয়। চাচা, আজ আমি উঠি। আচ্ছা যাও। বলি চলে আসতে লাগলাম আর ভাবলাম আবাগে মজা। এতদিন তো এমন কিছু একটা করছিলাম, ভূত বলতে যে কিছু নেই সেটা আমি ভালো করে জানি। পড়ে আছে কিনা সেটাও শিওর না। জিন আছে সেটা আমাকে আর বলতে হবে না, কারণ আমি নিজের জিনের সাথে কথা বলছি, শুধু চোখে দেখতে পারিনি। শুনেছি ওদের মাঝে কেউ কেউ ভালো, আবার কেউ কেউ বদ। সব মানুষ যেমন ভালো হয় না, তেমনই ওদের ক্ষেত্রেও তেমনটাই। এখন শুধু দেখার বিষয় ওটা কি হতে পারে। অন্যদিকে সবাই ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর বারবার আমার ফোনও দিয়েছে, কিন্তু আমি ফোন বন্ধ করে রেখেছিলাম। ফের ফোনে পাইনি। আমি পুরা বাড়িতে যেতে ওদের এক গাদা প্রশ্ন, কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি,
ফোন কেন বন্ধ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওদের কিছু একটা বলে কাটিয়ে দিলাম। আমার জন্য সবাই না খেয়ে বসেছিল, তাই সবাই মিলে খেয়ে নিলাম। আজ এখানে এসেছি 3 দিন হলো। তাহলে রাতে যে নুপুরের আওয়াজ পেয়েছি সেটা তো আর মনে ভুল হতে পারে না। আজ আমি দেখে ছাড়বো এর পিছনে কি রহস্য আছে। কথাগুলো ভাবছিলাম, তখন মেহেদি বলল, কিরে কি এত ভাবছিস? না কই কিছু না তো। গ্রামের উত্তর দিকটা ঘুরে দেখা হয়নি, চল আজ ওই দিকটায় যাই। তোরা কি বলিস? সবাই একসাথে বলে উঠলো, হ্যাঁ চল। তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম। অনেক ঘুরলাম, ছবি তুললাম। গ্রামটা বেশ সুন্দর। দুপুরের খাবার বাইরে খেলাম। আজও পুরা বাড়িতে ফিরতে ফিরতে বিকাল হয়ে গেল। ফিরে আমি সব কিছু রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। শুয়ে পড়লি যে, রান্না করতে হবে তো। তোরা একটু কষ্ট করে নিস কেমন? আমার ভালো লাগছে না রে। আসলে সেই সকালে প্রবীণ কুরুর কাছ থেকে আসার পর থেকে আমি একটা ভাবনাতেই মগ্ন আছি যে ওটা কী হতে পারে। তাই ওদের ভালো লাগছে না বলে কাটিয়ে দিলাম। সবাই চলে গেল রান্না করতে। শরীর ক্লান্তি থাকায় কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। ঘুম ভাঙে সিয়ামের টাঙ্গে। কিরে, রাত তো অনেক হলো, খাবি না? বলিস কি রাত হয়ে গেছে? আমি উঠে বসে বললাম কথাটা। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাওয়ার সময় ওরা সবাই নানান ধরনের কথা বলতে লাগলো, কিন্তু আমি চুপচাপ বসে খাচ্ছি দেখে মেহেদি বলল, কিরে কি এত ভাবছিস? না কিছু না। খাওয়া শেষ করে কিছুক্ষণ সবাই আড্ডা দিতে তারপর সবাই শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার ঘুম আসছে না। ঘুম আসছে না বললে ভুল হবে, আমি ইচ্ছে করে ঘুমাচ্ছি না, কারণ আমাকে যে এই রহস্যটা উদ্ঘাটন করতেই হবে। অনেকক্ষণ হলো জেগে আছে, কিন্তু কই কিছু শব্দ তো আসছে না। বারবার ঘড়ির দিকে দেখাচ্ছি, 12টাও তো প্রায় বেজে গেছে। একটু পর শুরু হলো সেই নুপুরের শব্দ। আস্তে আস্তে গাঢ় হতে লাগলো। এবার আমি আর বসে না থেকে উঠে সবার দিকে তাকালাম। দেখি সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শব্দটা দোতলা থেকে আসছে, তাই আমি উপরে সিঁড়ির দিকে পা বাড়ালাম। উপরে উঠে বুঝতে চেষ্টা করলাম শব্দটা কোন দিক থেকে আসছে। খেয়াল করলাম ডান দিকের রুমটা থেকে আসছে। একদিকে যেমন অজানা ভয় কাজ করছে, অন্যদিকে কৌতূহল কাজ করছে। তাই কোনোরকম সাহস নিয়ে এগোতে লাগলাম রুমটার দিকে। অদ্ভুত ব্যাপার, রুমটার কাছে যেতে শব্দটা আর নেই। তখনই দ্রুত পায়ে কেউ আমার পেছন দিয়ে হেঁটে গেল। আমি তাকাতেই কাউকে দেখতে পেলাম না। এবার আমার বাম দিকের রুমটাতে আওয়াজ আসতে লাগলো। তারপর আবার ওই দিকটা গেলাম। রুমটার সামনে যেতেই আবারও সেই একই কাণ্ড। কেউ নেই, তাই আমি এবার ডাকলাম, এই যে শুনছেন, কেউ কি আছেন? কেউ আছেন? এবার হঠাৎ পেছন দিয়ে কেউ দ্রুত পায়ে চলে গেল। আমি ঘুরে তাকাতেই আশ্চর্যজনকভাবে আবার কাউকে দেখতে পেলাম না। দীর্ঘ 30 মিনিট প্রায় এমনটাই চললো। আমি ডানে গেলে শব্দটা বামে যায়, আমি বামে গেলে ডানে যায়। পেছন দিয়ে বারবার কেউ যেন হেঁটে যায়, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। মনে হয় কেউ আমার সাথে মজা করছে। কথাটা ভেবে যখনই নিচে নামতে যাব তখনই চিলেকোঠার দিক থেকে শব্দটা আসতে লাগলো। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ ছাদের দিকে যাচ্ছে। তাই আমি আর দেরি না করে ছাদের দিকে পা বাড়ালাম। আমি যতই এগোচ্ছি শব্দটা ততই উপরের দিকে যাচ্ছে। যেতে যেতে প্রায় একটা সময় ছাদে গিয়ে থামলাম। চলে আসলাম তারপর ছাদে। চারদিকে ভালো করে নজর দিলাম, কিন্তু না, কাউকে দেখতে পেলাম না। এবার আমার অনেকটাই ভয় হতে লাগলো। একটু আগে তো শব্দ ছাদের দিকে আসলো, তাহলে কোথায় গেল? এদিক ওদিক তাকিয়ে যখন কাউকে দেখতে পেলাম না, তখনই পেছনে ফিরে যেই না চলে আসতে যাব, তখনই মনে হলো আমি যে কিছু একটা দেখলাম। পেছনে ঘুরে তাকাতেই আমি তো পুরোই তো হয়ে গেলাম। দূরে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে কেউ একজন ছাদ থেকে পা ঝুলিয়ে বসে আছে। এতক্ষণে আমার আর বুঝতে বাকি রইল না যে যার পায়ের শব্দ শুনে এখানে এসেছি সেই ব্যক্তি। দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না ছেলে না মেয়ে, তাই আমি গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলাম। একটু কাছে যেতেই আমার আর বুঝতে বাকি রইল না যে বসে আছে সে একটা মেয়ে। সাদা শাড়ি, সাদা ব্লাউজ পরে, আর চুলগুলো খোলা কোমর অবধি। আমি মেয়েটাকে পেছন থেকে ডাকলাম, এই যে শুনছেন? কি হলো, শুনছেন? তখন মেয়েটা উঠে এসে যে আমার সামনে দাঁড়ালো, বই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি মেয়েটা আমার পাশে বসে আছে। ঠিক তেমনইভাবে তখন আমি আবারও জ্ঞান হারালাম। এবার যখন জ্ঞান ফিরল তখন খেয়াল করলাম সকাল হয়ে গেছে, তাই উঠে বসলাম।
আর মনে করতে লাগলাম কাল রাতে কি হয়েছিল। তাহলে শুনুন, কাল রাতে যখন মেয়েটিকে আমি ডাকলাম, মেয়েটি আমার দিকে তাকিয়ে তার পিঠে পাকা জাতীয় কিছু একটা দিয়ে রেলিংয়ের উপর উড়ে এসে আমার সামনে দাঁড়ালো। তার চোখ দিয়ে মনে হচ্ছে আগুন জ্বলছে, আর চেহারাটা এতটা ফর্সা যা বলার মতো না। তাই দেখে আমি তৎক্ষণাৎ জ্ঞান হারাই। পরে যখন জ্ঞান ফিরে তখন ঠিক একইভাবে মেয়েটি আমার পাশে বসা ছিল। ওর চোখের দিকে তাকিয়ে আমি দ্বিতীয়বার জ্ঞান হারাই। যেহেতু পিঠে পাক না, তাহলে পরই হবে। যত জামালা বাজালো এই গানটাকে বলছিল। তো জ্ঞান হারাতে বিদ্যুৎ কোথাকার। জ্ঞান না হারালে তো জানতে পারতাম মেয়েটা জিন্না পড়ি। নিচে নিচে বলতে লাগলাম, যাই হোক, আজ রাতে আবারও আমাকে আসতে হবে আর জানতে হবে ওকে এখানে বা কী করছে। তারপর উঠে নিচে গেলাম। নিচে আসতে মাসুম বলল, কিরে এত সকালে কোথায় গিয়েছিলি? ওদের যদি এইসব বলি তাহলে ওরা আর কখনো এখানে থাকবে না। ভয় হয়তো এখনই এখান থেকে চলে যাবে। তার থেকে ওদের না বলাই ভালো। নিজের মনে ভাবছিলাম কথাগুলো, তখন আবার মাসুম বলল, কি কোথায় হারিয়ে গেলি? আর বললি না তো, এত সকালে ছাদে গিয়েছিলি কেন? কোথায় হারাবো? আর হাওয়া খেতে গিয়েছিলাম ছাদে। বলি পুকুর পাড়ে চলে গেলাম। তারপর সকালে খাওয়া দাওয়া করে সারা বাড়িতে যত পুরনো নির্দেশন ছিল সব কিছু ছবি তুললাম। গোসল করে দুপুরের খাবার খেতে খেতে বিকাল হয়ে গেল। তারপর সবাই মিলে সেই টং দোকানে গেলাম চা খেতে। ওখানে কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে পুরা বাড়িতে ফিরতে রাত হয়ে গেল। এরপর সবাই মিলে রান্না বসিয়ে দিলাম। রান্নার শেষে সবাই খাওয়া দাওয়া করে গত কয়েকটা দিনের মতো কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর সবাই শুয়ে পড়লাম। শোয়ার পর আমি শুধু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম কখন 12টা বাজবে। দেখতে দেখতে অপেক্ষার পর কাটলো। 12টা বেজে গেল। আমি উঠে বসলাম। তারপর সবার দিকে তাকিয়ে দেখতে লাগলাম ওরা সবাই ঘুমিয়েছে কিনা। না, সবাই ঘুমিয়ে বিভোর। তাই উঠে আমি সিঁড়ি দিয়ে উপরে যেতে লাগলাম আর ভাবতে লাগলাম, অবাক করার কাণ্ড, আজকে একবারও নুপুরের আওয়াজ হলো না। তাহলে কি মেয়েটা আজ আসবে না? ভাবতে ভাবতে ছাদে চলে গেলাম। গিয়ে দেখে কালকের মতো সেই মেয়েটা ছাদের রেলিংয়ের উপর বসে আছে। আমি একটু কোনো শব্দ না করে গুটি গুটি পায়ে ওর দিকে এগিয়ে যেতেই ও আমাকে অবাক করে দিয়ে পেছনে না ঘুরে বলতে লাগলো, তুমি এসেছো, এসো বসো। আমি মেয়েটার কথা তোয়াক্কা না করে বলতে লাগলাম, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আর এখানে এভাবে বসে আছেন কেন? আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব, তুমি বসো। এতক্ষণ কথা বলছিল, আমি কিন্তু আজ একবার ওর মুখটাও দেখিনি। আর অবাক করা ব্যাপার, কাল যেমন কথা বলতে ভয় লাগছিল, আজ কেন জানি না একটুও ভয় লাগছে না। আর মেয়েটার কণ্ঠ এত মিষ্টি যা বলার মতো নয়। কি হলো, বসো। আমি এবার মেয়েটার কথা মতো ওর থেকে একটু দূরে গিয়ে ঠিক ওর মতো পা ঝুলিয়ে বসলাম। তারপর আমি মেয়েটাকে বললাম, এবার বলুন কে আপনি? বলার সাথে সাথে মেয়েটা আমার দিকে তাকালো। বিশ্বাস করেন, মেয়েটা এত সুন্দর যা বলার মতো না। এতটা সুন্দর মেয়ে আমি আমার জন্মে কখনো দেখিনি। মনে হয় ওর শরীরে একটা টোকা দিলে রক্ত বেরিয়ে আসবে। আমি হা করে তাকিয়ে আছি, তখন ও বলল, এত তাড়া কিসের? সবকিছু বলার জন্য আপনাকে এখানে এনেছি। মানে? মানেটা খুব সোজা। আপনি এখানে নিজের ইচ্ছেতে আসেননি, আমি চেয়েছি তাই এসেছেন। আবার আমি চাইলেই যেতে পারবেন। আপনি কে বলুন তো? আমি পড়ি, ভয়ের কিছু নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি ওর কথা শুনে কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি। তারপর ও নিজেকে কন্ট্রোল করে বললাম, তাহলে কালকে যে এসেছিল সে কে? কালও আমি এসেছিলাম, কিন্তু তুমি আমার আসল রূপ দেখে সহ্য করতে পারোনি, তাই জ্ঞান হারিয়েছিলে। তাই আজ অন্য রূপে এখানে এসেছি। আচ্ছা, আপনি এখানে কি করছেন? আর আমাকে এখানে কেনই বা আনলেন? আর আপনার নামই বা কি? এত প্রশ্ন? প্রশ্ন তো অনেকই মাথায় ঘুরছে, কিন্তু আপনি তো কিছুই বলছেন না। তখন মেয়েটা বলতে শুরু করলো, আমার নাম নূরে মুজাসসাম তীব্রতা। আমি পরিরাজ্যের রাজকন্যা। আমার বাবা ছিল পরিলোকের রাজা। প্রজাদের মর্জিতে আমার বাবা পরিলোকের রাজা হয়ে রাজ আসনে বসে, কিন্তু আমার কাকা সেটা মেনে নিতে পারেনি। তার মধ্যে ছিল রাজা হওয়ার অমৃত বাসনা। তাই সে না ভেবে আমার বাবাকে প্রজাদের কাছে ছোট করার চেষ্টা করে, কিন্তু প্রজারা বাবাকে খুব ভালোবাসতেন।
তাই তারা আমার কাকার কথায় কোনো কান দিতেন না। এক পর্যায়ে যখন সে ক্ষমতায় যেতে পারছিল না, তখন সে ভাবে আমরা বেঁচে থাকলে সে আর কখনোই রাজা হতে পারবে না। তাই একটা ফোন দিয়ে আটে আমাদের মেরে ফেলার জন্য। দেখতে দেখতে তার সেই সময় চলে আসে। সেদিন ছিল পরিলোকের উৎসব। রাতে যখন সবাই উৎসব উদযাপন করছিল, তখন কাকা বাবাকে কিছু বলবে বলে ডেকে নিয়ে যায়। তারপর অনেকক্ষণ যখন বাবা আসছিল না, তখন মা আমাকে নিয়ে আমাদের কক্ষে যায়। আমরা গিয়ে দেখি কাকা বাবাকে মেরে ফেলেছে। তখন মা কাকার সাথে লড়াই শুরু করে, কিন্তু কাকার শক্তির সাথে মা পেরে ওঠে না। তখন মা আমাকে বলে, তীব্রতা, তুই পরিলোক ছেড়ে পালিয়ে যা মা। আর পৃথিবীতে গিয়ে তুই কোনো মানুষকে বিয়ে করে নিস, তাহলে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তখন আমি মায়ের কথা মতো পরিলোক ছেড়ে পৃথিবীতে চলে আসি। তারপর এদিক ওদিক তোমার মতো কাউকে খুঁজতে থাকি, কিন্তু পাইনি। তারপর এই রাজমহলে চলে আসি আর এখানে থাকি আর অপেক্ষা করতে থাকি। আমি জানতাম সময় হলে তুমি নিজেই আমার কাছে আসবে। আচ্ছা, তুমি যে ঘটনাটা বললে সেটা কতদিন আগে, আর তুমি এখানেই বা আছো কতদিন ধরে? এই ঘটনা প্রায় 100 বছর আগেরকার, আর আমি এই বাসায় আছি আজ প্রায় 70 বছর। লেহালোয়া, 100 বছর আগে নাকি আমাকে খুঁজেছে? আমার বাবা তো 100 বছর আগে জন্মইনি, তাহলে আমি আসবো কোথা থেকে? হাস্যকর, খুব হাস্যকর। কি হলো, কি ভাবছো? না, ভাবছি আপনার কাছে তুমি করে বলে ফেললাম। আপনি তো আমার থেকে বয়সে অনেক বড়। তুমি আমাকে তুমি করে বলো, এখন তুমিই পারো আমাকে সাহায্য করতে। তুমি তো নিজেই অনেক ক্ষমতার অধিকারী, আর তাছাড়া আমি তোমাকে কিভাবে সাহায্য করব? মা মারা যাওয়ার সময় বলেছিল আমি যদি কোনো মানুষকে বিয়ে করি আর তার সাথে যদি আমার মিলন হয়, তাহলে আমি সম্পূর্ণ মানুষ হয়ে যাব। তাহলে আমার কাকা আর আমাকে কিছু করতে পারবে না। সে অনেকবার এখানে এসেছিল, কিন্তু আমাকে পায়নি, পেলে আমাকে মেরে ফেলবে। এখন তুমি আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারো। তুমি তো তার সাথে লড়াই করতে পারো। আমার কাকার এখন অনেক শক্তি, বাবার যা শক্তি ছিল এখন সব কাকার কাছে। আর তিনি আমার উপর কালো জাদু করেছে, যার কারণে আমার সব শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যখন আমার সব শক্তি শেষ হয়ে যাবে, তখন আমি মারা যাব। এখন তুমি আমাকে বাঁচাতে পারো। কিন্তু কিভাবে? আমাকে বিয়ে করে। অসম্ভব। তুমি কি বলছো বুঝতে পারছো? তুমি একটা পরী, আর আর আমি একটা মানুষ। এছাড়া আর কোনো উপায় নেই। আমার হাতে খুব অল্প সময় আছে, আর তুমি আমাকে বিয়ে করার পর তো আমি মানুষ হয়ে যাব। তাতে তো আর তোমার কোনো সমস্যা নেই। এই মুহূর্তে বুঝতে পারছিলাম না আমার কি বলা উচিত বা কি বলবো। আচ্ছা, তুমি আমাকে একটু বাবার সময় দাও। আচ্ছা ঠিক আছে, আর অনেক রাতও তো হলো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর তুমি কোথায় যাবে? আমি আছি তোমার আশেপাশে। ওর কথা মতো আমি উঠে আসলাম আর সিঁড়ির দিকে পা বাড়ালাম। তারপর কি মনে করে যেন আবার পেছনে ফিরে তাকালাম, কিন্তু তীব্রতাকে আর কোথাও দেখতে পেলাম না। কি আশ্চর্যের বিষয়, এক নিমিষেই কোথায় গেল মেয়েটা? এটাই বোধহয় মানুষের থেকে ওদের পার্থক্য, এই আছে এই নাই। ভাবতে ভাবতে নিচে চলে আসলাম, তারপর চুপচাপ ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুরতে বের হলাম। সবাই অনেক ছবি তুলছে, আনন্দ করছে, কিন্তু আমি আমি কেন জানি না কিছুতেই মন দিতে পারছি না। তাই বারবার সিয়াম, মেহেদি জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু আমি ওদের এড়িয়ে যাচ্ছি, বলছি কিছু হয়নি। সারাদিনের ঘোরাঘুরি শেষ করে পুরাবাড়ির অর্থাৎ রাজমহলে আসলাম। সবাই ফ্রেশ হয়ে রাতের রান্না করতে গেল, আর আমি বসে বসে ভাবতে লাগলাম এখন কি করব। আমার কি করা উচিত, নাকি এখান থেকে চলে যাব? না না, সেটা তীব্রতার সাথে অন্যায় করা হবে। একটা মেয়ে বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইছে, আর আমি তাকে রেখে কাপুরুষের মতো পালিয়ে যাব? এটা ঠিক হবে না। অনেক গভীর ভাবনায় বিবুড়ের মাঝে সবাই রান্না শেষ করে এসেছে। তারপর খেতে যেতে বলল তপু। সবাই খেতে আসলাম। খেতে বসে সবাই কাঁদছে আর গল্প করছে, আর উল্টো দিকে অনেক শুধু বাত নাড়াচাড়া করছে। ওর এমন অবস্থা দেখে আলামিন বলল, কি রে, কি হয়েছে তোর? সে সকাল থেকে দেখছি কেমন যেন ভাবনা ডুবে আছিস। না কিছু না। তাহলে খাচ্ছিস না কেন?
কাচ্ছি তো, বলি খেতে লাগলাম। আমার ভাবনায় তো শুধু তীব্রতা করছে, ওর বলা প্রত্যেকটা কথা শুধু কানে বাজছে। যাই হোক, খাবার খেয়ে শেষ করে প্রতিদিনের মতো সবাই শুয়ে পড়লো। তারপর দেখতে দেখতে 12টা বেজে গেল। আমি চুপি চুপি উঠে ছাদে চলে আসলাম। এসে দেখি আগের দিনের মতোই তীব্রতা বসে আছে। আমি ওর কাছে যেতেই ও বলল, তুমি এসেছো, বসো। আমি গিয়ে ওর পাশে বসলাম। কিছুক্ষণ আমাদের মাঝে নীরবতা বিরাজ করলো। তারপর নীরবতা ভেঙে তীব্রতা বলতে লাগলো। কি ভাবলে? আমি কি বলবো বুঝে উঠতে পারছি না, তাই বললাম, এছাড়া আর কোনো উপায় নেই এই বিপদ থেকে বাঁচার? না নেই, থাকলে তো সেটা করতাম। আচ্ছা, তুমি কি ভাবলে বললে না তো? আচ্ছা, অন্য কাউকে বিয়ে করে নাও, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমার মধ্যে কি এমন আছে যে আমাকে বিয়ে করলে তুমি বিপদ থেকে বেঁচে যাবে? অন্য কাউকে বিয়ে করলে যদি হতো, তাহলে আমি সেটা অনেক আগেই করতাম। তোমার মধ্যে আছে নিষ্প্রাপ্যতা, আর আমি এতদিন যাকে খুঁজেছি সে তুমি। ওর কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। দেখে ও বলল, বুঝতে পেরেছি, তুমি রাজি নও। আর আমি চাই না তোমার মনের বিরুদ্ধে কিছু হোক, কারণ আর 10টা সাধারণ মানুষের মতো আমি তো আর মানুষ নই। তুমি ভালো থেকো। ওর কথাগুলো শুনে আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। তারপর ওর দিকে তাকাতে দেখলাম ও নেই। আমি দপ করে উঠে দাঁড়ালাম আর ওকে ডাকতে লাগলাম, কোথায় গেল মেয়েটা? তীব্রতা, এই তীব্রতা, কোথায় তুমি? তীব্রতা, প্লিজ আসো না। অনেকক্ষণ ডাকাডাকি করলাম, কিন্তু আর কোনো সারার শব্দ পেলাম না। তাই নিরাশ হয়ে ফিরে আসতে হলো নিচে। এসে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই আর ঘুম আসছে না। আর বারবার আমার মনে হচ্ছে আমি ওর সাথে অন্যায় করলাম। আজকে যদি ও মারা যায়, তাহলে তার জন্য দায়ী থাকবো আমি। কথাগুলো ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। একটু পর সবাই ঘুম থেকে উঠে সারা রাত ঘুমানো হয়নি, তাই বোধহয় চোখটা লাল হয়ে আছে। তাই সিয়াম বলল, তুই কি রাতে ঘুমাসনি? না, এমনি। তারপর সবাই মিলে পুকুরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হতে হতে ভাবলাম ওদের বিষয়টা বলা উচিত, কিন্তু কি করে বলবো। ফ্রেশ হওয়া শেষ হলে এরপর টং দোকানে গিয়ে নাস্তা করে রাজমহলে ফিরে আসলাম। আসার পর দেখলাম সবাই ব্যাগ গোছাচ্ছে। তখন আমি ওদের জিজ্ঞেস করলাম, কী রে, তোরা ব্যাগ গোছাচ্ছিস কেন? আজ না আমাদের ফিরে যাওয়ার কথা, তোর মনে নেই? দেখতে দেখতে কোথা দিয়ে 7টা দিন কেটে গেল বুঝতে পারিনি। আর পারবই বা কী করে, আমি তো ভাবনাতে বিভোর ছিলাম। তোর আবার কি হলো বলতো? না, কিছু না। বলছি যে আর একটা দিন থেকে গেলে ভালো হতো না? কারণ কি বলতো? আর একটা দিন থাকতে চাইছিস? কি আর কারণ, দেখ হয়তো এখন কার কোন মেয়েকে ভালো লেগে গেছে। ওয়েট, তোর কি হয়েছে বলতো? কাল থেকে দেখছি তুই চুপচাপ হয়ে গেছিস, আর আগের মতো কথা বলছিস না, সব সময় চিন্তায় মগ্ন থাকছিস। আরে কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, না হলে তোর আবার একটা দিন থাকতে চাইতি না। আমাদের বল। সিএমের কথাই ভাবলাম, এবার ওদের বলে দেওয়া উচিত। আর চুপ করে থাকাটা ঠিক হবে না। আচ্ছা, বললে তো তোরা বিশ্বাস করবি? আরে বাবা, হ্যাঁ করব, তুই বল তো। তারপর আমি ওদের ওই পোড়াবাড়ি আসার পর থেকে যা যা হয়েছে সব কিছু খুলে বললাম। সব শুনে ওরা তো আমার মুখের দিকে তাকিয়ে রইল। সবার মাঝে নীরবতা বিরাজ করছে। তখন আলামিন বলল, এমনি হয় নাকি? আমি জানতাম তোরা কেউ বিশ্বাস করবি না। বিশ্বাস না করলে আমি তোদের সুযোগে দেখাতে পারি। তাহলে আমাদের তুই আগে বলিসনি কেন? আমি মনে করেছিলাম তোরা বিশ্বাস করবি না, তাই বলিনি। আমি শুনেছি পরীরা নাকি সবাইকে দেখা দেয় না, শুধুমাত্র ভালো মনের মানুষগুলোকেই দেখা দেয়। এখন কি করবি? সেটাই তো বুঝতে পারছি না। কি আর করবি, মেয়েটাকে অর্থাৎ পরীটাকে সাহায্য করবি। তাহলে তো ওকে বিয়ে করতে হবে। দরকার পড়লে করবি? তোরা খুব ভালো করে জানি যেটা আমার বাসা থেকে কখনো মেনে নিবে না। তো বাসায় বোঝানোর দায়িত্ব আমাদের। একটা মেয়ে বিপদে পড়েছে, আর আমরা তাকে সাহায্য করবো না এমন কখনো হয়েছে? এখন কাল যাওয়া হচ্ছে না, আমরা ওর সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আচ্ছা, মেয়েটা দেখতে কেমন রে? আমি কিছুই বলবো না, তোরা নিজের চোখেই দেখেছিস। তারপর আর কি, ওদের রাজি করিয়ে আরেকটা দিন থাকার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। তবে আজ আর তেমন বাইরে বেরোলাম না। আজকে সবার মাঝে কেমন একটা নীরবতা বিরাজ করছে। কেউ তেমন কথা বলছে না, বলবে বা কী করে। এটা কোনো যেমন তেমন ব্যাপার না, একেবারে ভৌতিক ব্যাপার। দেখতে দেখতে অপেক্ষার প্রহর কাটলো। আসলো সেই রাত। খাওয়া দাওয়া শেষ করে সবাই প্রস্তুত হতে লাগলাম।
আজকে আর ঘুম তো দূরের কথা, কেউ কেউ শুই পর্যন্ত নেই। আমার খুব টেনশন লাগছে, কি হবে তা ভেবে এরপর 12টা বাজলো। আমরা সবাই উঠে উপরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালাম। ছাদে যাওয়ার জন্য যে কয়টা পা বাড়াচ্ছি ততটাই যেন হার্টবিট বেড়ে যাচ্ছে। 1 পা 2 পা করতে করতে চলে আসলাম ছাদে, কিন্তু আজকে আর তীব্রতাকে দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ এদিক ওদিক দেখলাম, কিন্তু না, ও নেই। তখন সিয়াম বলতে লাগলো, কিরে কই কাউকে তো দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না কি বলবো। কাল হয়তো আমার চুপ করে দেখা দেখে ও আজ আসেনি। এবার আমি চিৎকার করে বলতে লাগলাম, তীব্রতা, এই তীব্রতা, পড়ি কোথায় তুমি? দেখো আমি এসেছি, প্লিজ তীব্রতা তুমি আসো, একবার অন্তত দেখা দাও। তীব্রতা আমি তোমার সব কথায় রাজি, প্লিজ তুমি আসো। তীব্রতা, এই তীব্রতা। অনেক কথাগুলো বলতে বলতে হাঁটু করে চাঁদের ফ্লোরে বসে পড়ে। ওর চোখ দিয়ে আপনি কেন জানি পানি চলে আসে। সেটা ওর নিজের অজানা, কেমন একটা অজানা ভয় কাজ করছে। ও কি আর আসবে না? তাহলে কি অনেক ওকে ভালোবেসে ফেললো? তা কী করে হবে? 2 দিন কীভাবে ভালোবাসা যায়? হ্যাঁ, হয় ভালোবাসা কোনো দীর্ঘ যুগের সময় প্রয়োজন হয় না, এক মুহূর্তে দেখাতেও ভালোবাসার সৃষ্টি হতে পারে। আর চোখের পানি তো তার জন্য আসে যাকে তুমি ভালোবাসো। অনেক এবার বলতে লাগলো, আজ আমার জন্য একটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য একটা আওয়াজ এলো। তুমি এখানে এসেছো কেন? কথা শুনে অনেক চারিপাশে তাকাতে লাগলো। কি হলো, কথা বলছো না যে? আর তুমি তো আমার কথায় রাজি নও, তাহলে এখানে কেন এসেছো? পড়ি, কই তুমি? প্লিজ একবার আমার সামনে আসো। দেখো আমার বন্ধুরা এসেছে তোমার সাথে কথা বলতে। তুমি ওদের এখানে এনেছো কেন? ওরা তোমার সাথে কথা বলতে চায়। তুমি একবার সামনে আসো, আর আমি তোমার সব শর্তে রাজি। প্লিজ তুমি সামনে এসো। এবার সবাই মিলে বলতে লাগলো, দেখুন আপনি যদি সামনে না আসেন তাহলে আপনার সাথে আমরা কথা বলবো কী করে, তাই প্লিজ আপনি সামনে আসুন। এই কথা বলার পর পরীটা অদৃশ্য থেকে আস্তে আস্তে আবার সামনে আসলো। দৃশ্যমান হওয়ার পর সবাই পরী থেকে এক দৃষ্টিতে তাকিয়ে লইল। একটা মেয়ে যে এতটা সুন্দর হয় সেটা বোধহয় ওদের জানা ছিল না। তীব্রতা কিন্তু ওর নিজের রূপে আসেনি, এসেছে মানুষের রূপে। এরই মধ্যে অনেক গিয়ে হঠাৎ করে পরীটাকে জড়িয়ে ধরে। ঘটনাটা এত দ্রুত ঘটলো, সবাই একটু না অনেকটি অবাক হয়েছে। এবার অনেক বলতে লাগলো, কোথায় গিয়েছিল তুমি? তুমি জানো আমার কতটা ভয় হচ্ছিল? আমি মনে করেছিলাম তুমি আর আসবে না। ছিলাম তোমার আশেপাশেই, আর আমি জানতাম তুমি আমাকে ডাকবে, কারণ মানুষ চিনতে আমি ভুল করিনি। আপনাদের হলে আমরা কি একটু কথা বলতে পারি? তখন অনেক তীব্রতাকে ছেড়ে দেয়। আমরা ওর মুখে সব শুনেছি আর বুঝতে পেরেছি যে আপনি অনেক বড় বিপদে আছেন। আচ্ছা, আপনি ওকে সত্যি বিয়ে করতে চান? আমি তোকে বলেছি, একবার ওর সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হলে আমি চিরদিনের জন্য মানুষ হয়ে যাব। তাহলে আর মনে হয় না কথা বলার দরকার আছে? একটু সমস্যা আছে ওর বাসায়, কিন্তু প্রথমে রাজি হবে না। তবে আপনি কিছু ভাববেন না, আমরা ওর বাবা মাকে রাজি করাবো। তাহলে কাল আপনি আমাদের সাথে যাচ্ছেন? তারপর তীব্রতার সাথে আরও কিছুক্ষণ কথা বলে আমরা নিচে চলে আসলাম। এখন কেন জানি না মনে শান্তি লাগছে। এরপর ঘুমিয়ে পড়লাম। পরদিন খুব ভোর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে সবাই পুকুরের পাড়ে গেলাম। তখন সবাই বলা বলি করতে লাগলো, পরের কথা শুধু বই পড়েছি আর শুনেছি, কিন্তু কাল নিজে চোখে দেখলাম। পরীরা যে এত সুন্দর হয় সেটা আমার জানা ছিল না। ওখানে আমাদের আরও কিছুক্ষণের মতো কথা হলো। তারপর রাজমহলে ফিরে আসলাম। এসে থেকে তীব্রতা আমাদের বিছানায় বসে আছে। আমি ওকে প্রশ্ন করলাম, তুমি কখন আসলে? এই তো মাত্র। কেন, আজ না আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে? হ্যাঁ। তাহলে তোমরা রেডি হয়ে নাও, আমার এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ না। বলি ও উপরে চলে গেল আর আমরা রেডি হতে লাগলাম। তারপর রেডি হয়ে তীব্রতাকে ডাকলাম, পড়ি কই তুমি? ওর নিচে চলে আসলো। তারপর আমরা গিয়ে টঙ্গের দোকান থেকে নাস্তা করে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে গিয়ে 7টা টিকিট কেটে বাসে উঠে বসলাম। তীব্রতা আমার পাশে বসেছে। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল। তখন তীব্রতা আমার কাঁধে মাথা রাখলো। আমি ওর মুখের দিকে তাকিয়ে খেয়াল করলাম মুখটা কেমন শুকনো শুকনো লাগছে, মনে হয় অনেক চিন্তিত। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, পড়ি কি হয়েছে তোমার? আমার না খুব ভয় করছে। কেন? যদি তোমার বাবা মা আমাকে মেনে না নেয়,
আর আমার কাকা যদি আমার সন্ধান পেয়ে যায়, তাহলে হয়তো আমি চিরদিনের জন্য হারিয়ে যাব। তুমি ভয় পেও না, তেমন কিছু হবে না। আমার বাবা মা খুব ভালো, দেখো ওরা তোমাকে ঠিকই মেনে নেবে। দেখতে দেখতে 3 ঘন্টা জার্নি শেষে আমরা আমাদের শহরে পৌঁছে গেলাম। তারপর বাস থেকে নেমে সবাই ঠিক করলো ওরা আমার সাথে আমার বাসায় যাবে, কারণ বাবা মাকে আমি কখনই একা বোঝাতে পারবো না। বাসায় চলে আসলাম, কলিং বেল দিলাম। একটু পর মা এসে দরজা খুলে দিল। আমার সাথে আমার বন্ধুদের দেখে বলল, তোরা সবাই একসাথে, কি ব্যাপার বলতো? আর দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। তীব্রতা পিছনে তাকে মা হয়তো খেয়াল করেনি। তারপর সবাই যখন ভিতরে গেল তখন মা তীব্রতাকে লক্ষ্য করলো আর ওর দিকে অবাক করা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই মেয়েটাকে? আমরা সবাই চুপ করে আছি, সবাই সবার মুখের দিকে তাকাচ্ছি। আমি শুধু বারবার সিয়ামের মুখের দিকে তাকিয়ে ইশারায় ওকে বলতে বলছি। তখন মা আবার বলল, আমি একটা প্রশ্ন করেছি। তখন নীরবতা ভেঙে সিয়াম বলল, আন্টি সব বলছি, আগে বলো আঙ্কেল কোথায়? কেন? আঙ্কেলকে কি দরকার? আমাকে বলো। কথাগুলো শুধু তোমাদের বলতে হবে না, আঙ্কেলকেও জানাতে হবে। কি হয়েছে সেটা বল। অনিক, তুই কিন্তু খুব ভালো করে জানিস আমি চুপ করে থাকাটা পছন্দ করি না। আহা মা, তুমি বাবাকে ডাকই না, তারপর সব বলছি। আচ্ছা তোরা বস, আমি ফোন করে তোর বাবাকে আসতে বলি। তারপর মা চলে গেল ফোন করতে। একটু পর আসলো আর বলল, তোর বাবা খুব কাছে আছে, একটু পরেই আসছে। কথাটা বলেই মা কোথায় যেন চলে গেল। একটু পর দেখি সবার জন্য নাস্তা নিয়ে এসেছে। মা সবাইকে খেতে বলল, সবাই নিল, কিন্তু তীব্রতা কিছুই নিচ্ছে না। দেখে মা বলল, কি হলো মা, তুমি নিচ্ছ না কেন? কথাটা বলতেই পরিটা আমার দিকে তাকালো। তখন আমি ওকে ইশারায় নিতে বললাম, তখন ও নিল। আচ্ছা মা, তোমার নাম কি? নূরে মুজাসসাম তীব্রতা। বাহ, বেশ সুন্দর নাম তো। আচ্ছা তুমি কোথায় থাকো? কথাটা বলতেই তীব্রতা আবার আমার দিকে তাকালো। তখন আমি বললাম, আহা মা, বাবা আসুক না, তারপর না হয় সব শুনবে। বলা শেষ করতে না করতে কলিং বেল বাজলো। মনে হয় বাবা এসেছে। তখন মা গিয়ে দরজা খুলে দিল আর বাবা বলল, এত জরুরি তলব, কিছু কি হয়েছে নাকি? তখন বাবা সবাইকে লক্ষ্য করলো আর বলল, কি রে, তোরা ভালো আছিস তো? আর এত তাড়াতাড়ি তোদের ট্যুর শেষ হয়ে গেল? সবাই বলে উঠল, জি আঙ্কেল। মায়ের মতো যখন বাবার চোখ পড়লো তীব্রতার দিকে, তখন তিনিও একটা বিষয় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা কে? এই মেয়েটার জন্য তোমাকে ডাকা হয়েছে। দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলে তো আবার বিয়ে টিয়ে করে নিয়ে আসলো না তো? বিয়ে তো করবো, কথাটা মনে মনে বললাম। তখন বাবা বলল, কি রে, কি বিড়বিড় করছিস? বাবা তুমি বসো, আমি তোমাদের সব বলছি। আমার কথায় বাবা আগ্রহ নিয়ে সোফায় গিয়ে বসে পড়লো আর বলল, এবার বল। আমি যতক্ষণ পর্যন্ত কথা বলা শেষ না করবো ততক্ষণ পর্যন্ত কেউ কথা বলবে না, আর আগে কোনো রিয়েক্ট করবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না, আর রাগও করবো না, তুই বল। বাবা মা, তোমরা যে মেয়েটাকে দেখছো আসলে কোনো মানুষ নয়। তারপর আমি ট্যুরে যাওয়ার পর থেকে আমাদের সাথে যা যা হয়েছে সব কিছু খুলে বললাম। পরিটার সাথে আমার কী কথা হয়েছে, ও কোনো বিপদে আছে, আর ওকে এখানেই বা কেন নিয়ে এসেছি, সব কথা খুলে বললাম। সব শুনে মা বলল, অসম্ভব, একটা পরীর সাথে আমি আমার ছেলের বিয়েটা মেনে নেব না। মা তুমি একটু বোঝার চেষ্টা করো, ও অনেক বিপদে আছে, আর সবচেয়ে বড় কথা আমি ওকে ভালোবাসি। কথাটা শুনে পুরি আমার দিকে তাকালো। আমি কি বাবার পায়ের কাছে বসে বললাম, বাবা প্লিজ তুমি মাকে বোঝাও না, আমি শুধু ওকে চাই, আর কিছু চাই না। বাবা কোনো কথা বলছে না। তখন তীব্রতা যা করলো সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তীব্রতা কি মায়ের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, মা, আমি তো আপনার সন্তানের মতো। আপনার ছেলের যদি কোনো বিপদ হতো তাহলে কি আপনি এভাবে মুখ ফিরিয়ে নিতেন? বলুন, দয়া করে আমাকে একটু আপনাদের পায়ে আশ্রয় দিন। আর তাছাড়া আমি তো আর পড়ে থাকবো না। আপনার ছেলের সাথে বিয়ে হয়ে গেলে আমি চিরদিনের জন্য মানুষ হয়ে যাব মা। আমরা দুজন দুজনের পা ধরে আছি, তীব্রতা মায়ের পা আর আমি বাবার পা। তখন আমার বন্ধুগুলো সবাই বাবা আর মাকে বোঝাতে লাগলো, দেখুন আন্টি, একটা মেয়ে বিপদে পড়ে আপনার কাছে আশ্রয় চাইছে। আপনি যদি তাকে ফিরিয়ে দেন তাহলে হয়তো
একটা জীবন শেষ হয়ে যাবে। আর কাল যদি ওর কিছু হয়ে যায় তাহলে আপনি কিন্তু নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। আঙ্কেল, তাছাড়া তো ও বললই ও আর পরি থাকবে না, মানুষ হয়ে যাবে। আমি পরিটার দিকে তাকিয়ে দেখি ও কান্না করে দিয়েছে। সিয়াম, মাসুম, আলামিন, মেহেদি, তপু ওরা অনেকক্ষণ মা বাবাকে বোঝানোর পর মা বলল, ঠিক আছে, আমি শুধু এই মেয়েটার কথা ভেবে এই বিয়েতে রাজি হলাম। বিয়েটা আজকেই হবে, এই মুহূর্তেই হবে। আমি চাই না কোনো সমস্যা হোক। আঙ্কেল, তাহলে কাজে ডাকি? হ্যাঁ, ডাকো। মা এবার তীব্রতাকে পা থেকে উঠিয়ে দাঁড় করালো। তখন তীব্রতা মাকে জড়িয়ে ধরলো আর বলল, আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মায়ের কাছে মেয়ের কিসের ঋণ, বোকা মেয়ে? সব কিছু আমার বন্ধুরাই করলো। তাড়াহুড়োর বিয়ে, বুঝতেই তো পারছেন কেমন হতে পারে। তাই হালকা শপিং করে বিকেলে বাসায় আসলাম, দেখি সব রেডি। তারপর তৈরি হয়ে নিচে আসলাম। আলহামদুলিল্লাহ, ভালোই আমার আর পরিটার বিয়ে হয়ে গেল। মা ওকে আমার রুমে নিয়ে গেল। আমি আর হারামিগুলো মিলে চাঁদে চলে আসলাম। তখন সিয়াম বলল, মামা, তুই এত তাড়াতাড়ি এই ঘটনা ঘটাই ফেলবি আমরা কিন্তু ভাবতেই পাই নাই। যা বলছিস। আমি একটা শয়তানে হাসি দিয়ে বললাম, আমিও কি? তারপর আমি ওদের সেই দিনের ছবিগুলো দেখালাম। কোন দিনের বুঝতে পারেন নাই তো? আসলে রাজমহলে গিয়ে যেদিন সকালে উঠে দেখলাম একতারা লুঙ্গি ঠিক নাই, ওই ছবিগুলো তুলে রাখছিলাম। ওইগুলো আমি ওদের বললাম, দেখো মামা কেমন ফটোগ্রাফি করছি। দেখলেন, একে বলে বন্ধু, কেমন ইজ্জতের ফালুদা বানাই দিল। মার্কেটে এই ব্যাপারটা জানাজানি হলে প্রেস্টিজের 12 দোকানি 24টা বাজে যাব। এ হারামি, সবাই দেখলো তো, এখনই ডিলিট কর। এই ঘটনা নিয়ে কিছুক্ষণ হাসি চললো। তারপর আমি ছবিগুলো ডিলিট করে দিলাম। তখন সিয়াম বলল, যাও মামা, পরির সাথে বাসটা সেরে ফেলো। আমি ওদের কথা মতো নিচে চলে আসলাম। রুমের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঢুকে পড়লাম। দরজা বন্ধ করার শব্দ পেয়ে তীব্রতা এসে আমাকে সালাম করলো। আমি ওকে উঠিয়ে বললাম, যাও অজু করে আসো। তীব্রতা অজু করে আসলো। আমরা দুইজন 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। তারপর আমি গিয়ে কাটে শুয়ে পড়লাম। আর তীব্রতা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। এরপর ও এসে আমার পাশে শুয়ে পড়লো আর বলল, এই শুনছো? শুনছি, বলো। তুমি শুয়ে পড়লে যে? তো কি করব? বাসর রাতে কি করে সেটা তো তোমরা ভালো জানো। আর তুমি আমার থেকে স্বামীর অধিকার নিবে না? আমার যেটা দায়িত্ব ছিল সেটা তো করেছি। আমি না হয় তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু তুমি তো আর আমাকে ভালোবেসে বিয়ে করনি যে তোমাকে স্বামীর অধিকার দিব। কে বলেছে বাসি না? আর তুমি হয়তো ভাবছো আমি নিজেকে বাঁচানোর জন্য তোমার কাছে এসেছি। হ্যাঁ, একটা সময় তাই এসেছিলাম, কিন্তু কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। তাহলে এখন কি করব? কি করবে মানে? আমাকে আদর করো। আমি তীব্রতার কথা শুনে হাসছি। ওকে বুঝতে দিয়েছি না। ভাবলাম আর একটু মজা নেই, তাই বললাম, আমি তো জানি না কি করে আদর করে। সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। কথাটা বলি আমার পাঞ্জাবির কলার ধরে চাটুট এক করে দিল। আমি ওর ডাকে সাড়া দিলাম। এবার তীব্রতা টর্চের গলায় নাক ডুবিয়ে দিলাম। আস্তে আস্তে ওর সারা শরীরে কিস করতে লাগলাম। সাথে ছোটো ছোটো বাইট। যতবার ওর শরীরে কিস করছি ততবার ওর সারা শরীরের যেন কেমন কেঁপে কেঁপে উঠছে। তারপর দুজনে ডুব দিলাম ভালোবাসার অতল এক স্পর্শ সাগরে, যে স্পর্শে কোনো অপবিত্রতা নেই, আছে শুধু পবিত্রতা। যে স্পর্শে একটি পরি পেল নতুন একটা স্বাভাবিক জীবন, আর হয়ে গেল সম্পূর্ণরূপে মানুষ। পরদিন সকালে ঘুম ভাঙাতেই দেখি পরিটা আমার বুকের উপর শুয়ে আছে, আর আমাদের শরীরে শুধু একটা চাদর ছাড়া আর কিছুই নেই। আমি ওর দিকে তাকিয়ে দেখি একদম বাচ্চা পরির মতো লাগছে। ওর চুলগুলো মুখের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। তখন আমি হাত দিয়ে চুলগুলো সরিয়ে ওর কানের পাশে গুঁজে দিলাম, আর ওর দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ভাবছি একটা পরি এত সুন্দর কী করে হয়। ও সরি, ও তো এখন মানুষ। ওর দুটো আমাকে যেন কেমন আকর্ষণ করছে। তখন পরিটা বলে উঠল, অমন করে কি দেখছো? আমার পরিটাকে। এই, তুমি আমাকে পরি বলে ডাকো কেন? আমার তোমাকে পরি রাখতে অনেক ভালো লাগে। কিন্তু এখন তো আমি মানুষ, তাহলে পরি বলবা কেন? আমি তোমাকে পরি বলেই ডাকবো। আচ্ছা, ডেকো। এই পরি, শুনছো? শুনছি তো। আমার না আদর আদর পাচ্ছে।
এই না, একদম না। সারা রাত কিন্তু অনেক দুষ্টুমি করেছো, একটু ঘুমাতেও দাও নেই। রাতে কি এমন দুষ্টুমি করলাম? যাও, এগুলো কি বলা যায় নাকি? আমি তো ওটা এখন আবার করব। ওটা মানে? ওই যে রাতে যেটা করছি সেটা। যা দুষ্ট, তোমার মুখে কিচ্ছুই আটকা না। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁটগুলো আমার দখলে করে নিলাম। তারপর ওর সারা শরীরে কিস করতে লাগলাম। ও আমার চুলগুলো 2 হাত দিয়ে শক্ত করে ধরলো। আরে ভাই, এটা তো গল্প, এখানে আর থেকে বেশি কিছু হয় না। এটা কোনো সিনেমা না যে প্র্যাকটিক্যালি করে দেখাবো। আর যদি শুনতে চান তাহলে একটা বিয়ে করে নিন। তারপর আর কি আমাদের মাঝে আরেক রাউন্ড ওটা হয়ে গেল। আরে ওটা বুঝেন নাই, রোমান্স। 5 বছর পর একদম তীব্রতা রান্নাঘরে রান্না করছিল। তখন আমি কি ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তখন ও বলল, এই ছাড়ো, কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে আমার কি। আমি আমার পরিটাকে জড়িয়ে ধরেছি। তখন পিছন থেকে কেউ বলে উঠল, দেখবে কি আমি তা দেখে ফেলেছি। তখনই আমি ওকে ছেড়ে দিলাম। এত মিষ্টি একটা কণ্ঠ, কার হয়তো আপনারা সেটাই ভাবছেন। ও হলো আমাদের মেয়ের দিদি, একদম দেখতে মায়ের মতো হয়েছে, বলতে গেলে একটা পিচ্চি পড়ি। তখন আমি বললাম, আরে পিচ্চি পড়ি, তুমি এখানে কখন আসলে? বাবাই, আমি কিন্তু সব দেখে নিয়েছি। তুমি যদি আমাকে চকলেট না দাও তাহলে কিন্তু আমি দাদুভাইকে সব বলে দিব। জি পিচ্চি পড়ি, এগুলো কেউ বলে নাকি? বাবাই তো তোমার মামনিকে আদর করেছে। আচ্ছা পিচ্চি পড়ি, তুমি রুমে যাও, আমি আসছি। দিদি রুমে চলে গেল। আর তীব্রতা আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, এবার হলো তো? কি আর হবে, আমাকে ঘুষ দিয়ে তোমার মেয়ের মুখ বন্ধ করতে হবে? আমি রুমে আসলে দেখি দিদি বিছানায় বসে আছে। তখন আমি গিয়ে ড্রয়ার থেকে চকলেট বের করে ওকে দিলাম। তখন আমাকে জড়িয়ে ধরে গালে একটা পাপ্পি দিয়ে আর বলল, আচ্ছা বাবাই, তুমি মামনিকেও পড়ি বলো, আবার আমাকেও পড়ি বলো কেন? তোমার মামনি তো বড় পড়ি, আর তুমি তো আমাদের পিচ্চি পড়ি। তাহলে তুমি শুধু মামনিকে আদর করো, কেন আমাকে আদর করো না কেন? কই করি না। তারপর আমি ওকে কোলে নিয়ে মুখে অনেকগুলো পাপ্পি দিলাম আর বললাম, পিচ্চি পড়ি, তুমি এত পাকা পাকা কথা কই থেকে শিখেছ? বাবাই, আমাকে কেউ শেখায় নাই, আমি নিজেই বলতে পারি। ও মা, তাই? আমার পিচ্চি পড়িটা তো তাহলে অনেক বড় হয়ে গেছে। দিয়েছি তো। সেদিন রাতে খাবার খাওয়ার পর আমি রুমে এসে বিছানার আছুয়া হয়ে বসে আছি আর ফোন টেপছিলাম। এমন সময় তীব্রতা রুমে আসলো। এসে বারবার আমাদের সামনে দিয়ে গুড়গুড় করছে। আমি বুঝতে পারলাম ও আমাকে কিছু বলতে চায়, কারণ ওর যখন কিছু প্রয়োজন হয় তখন ও আমাকে সরাসরি না বলে আমার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। আসলে মেয়েটা বড্ড ভালোবাসে আমাকে, তাই আমি যাতে কোনো কষ্ট না পাই তেমন কোনো কাজ আজ পর্যন্ত করিনি। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের মাঝে বিয়ের পর থেকে কখনো মান অভিমান হয়নি। তীব্রতা এমন ঘোরাঘুরি করা দেখে আমার এক প্রকার হাসি পেল, কিন্তু আমি হাসলাম না। তাই ওকে জিজ্ঞেস করলাম, পড়ি, তুমি কি আমাকে কিছু বলবা? আসলে মানে না মানে। পড়ি, এদিকে আসো। ও আমার কাছে আসতেই আমি সোজা হয়ে বসে ওর হাত ধরে টেনে আমার সামনে এনে বসালাম। ওর মুখের একদিকে হাত দিয়ে বললাম, আচ্ছা তুমি আমার কাছে কিছু চাইবে, তার জন্য এত ইতস্ততা বোধ করো কেন বলো তো? আর তিথি কোথায়? তিথিকে ওর দাদু দিদার কাছে রেখে এসেছি। কেন? ও আমাদের সাথে থাকলে তুমি আমাকে আদর করবে কি করে?